সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি হাসানুজ্জামান সাকি হাজির হয়েছি টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন হট টাইমে হট টক টাইম পলিটিক্স নিয়ে। আমি বরাবরের মতোই আজকে দুজন অতিথির সঙ্গে আছি। স্টুডিওতে আছেন বহির্বিশ্ব বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, যিনি যুক্তরাষ্ট্র বিএনপির ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্টও, এবং আছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং মুক্তিযোদ্ধা শরাফ সরকার। আপনাদের দুজনকেই টাইম পলিটিক্সে স্বাগত জানাচ্ছি। আমি আজকে এই আলোচনার বিষয় এবং এই টাইম পলিটিক্সের বিষয় হচ্ছে এই সমসাময়িক বাংলাদেশের রাজনীতি। আমি একটি সুনির্দিষ্ট বিষয় দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই, সম্রাট ভাই আপনাকে দিয়ে। আমরা জানি যে 5ই জানুয়ারিকে ঘিরে আজকে যে চলমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা, তার মধ্যে গত পরশুদিন বেগম খালেদা জিয়ার বিএনপি কার্যালয়ের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবং 20 ঘন্টা পরে আবার সেটি সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং গত রাত্রে আমরা দেখলাম যে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপির 13 জন নেতা কর্মী তারা আটক হয়েছেন, পুলিশের কাছ থেকে গ্রেফতার হয়েছেন। তার মধ্যে বেশিরভাগই হচ্ছেন আইনজীবী এবং মহিলা আইনজীবী। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? এই রকম একটি উদ্ভূত পরিস্থিতিতে আজকে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে আপনারা একটি জরুরি সংবাদ সম্মেলনও করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। টাইম টিভির অগণিত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি শুরুতেই আসলে উল্লেখ করতে চাই যে আমরা যখন কথা বলছি, ইতিমধ্যে বাংলাদেশে ফেব্রুয়ারি মাস এসে গেছে, ভাষা শহীদের মাস। আমাদের বাংলাদেশি সকল মানুষের অত্যন্ত প্রিয় একটি মাস, যেই মাসের বিবর্তনে, যেই মাসের সংগ্রামের মধ্য দিয়ে আমাদের সকল সংগ্রামের সূচনা হয়েছিল, পরবর্তীতে আমরা স্বাধীনতা অর্জন করি। তো আমি সেই ভাষা শহীদদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখুন, এই যে আপনি সর্বশেষ যে ডেভেলপমেন্টটা বাংলাদেশের বললেন, এটা অ্যাকচুয়ালি প্রথমত আমার কাছে যেভাবে দৃশ্যমান হয় সেটা হচ্ছে যে একটি কিং কর্তব্য বিমূঢ় একটি সরকার বর্তমানে বাংলাদেশে আছে। প্রথমত 5ই জানুয়ারির সেই ভোটারবিহীন নির্বাচন, এটা সবাই জানে, 154 জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়া, ভোটাররা অংশগ্রহণ করতে না পারা, এবং পৃথিবীর ইতিহাসে বোধহয় এই প্রথম যে একটি নির্বাচনে বলবৎ সরকারের প্রধানমন্ত্রী, স্পিকার, তার কোনো কেউই নির্বাচিত হননি, প্রত্যেকেই অপ্রতিদ্বন্দ্বী ভাবে নির্বাচিত হয়েছেন, তাদের কেউ ভোট দিয়ে নির্বাচিত করতে পারেননি এবং তারা নিজেরাও কোন জায়গায় ভোট দিতে পারেননি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি নির্বাচন। জাতির ললাটে গণতন্ত্রের যে সূর্য উদীয়মান ছিল, সেই সূর্য অস্ত চলে গেছে 5ই জানুয়ারির নির্বাচনের মাধ্যমে। এবং তার পরবর্তীতে আপনারা দেখেছেন যে সুদীর্ঘ 1 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সভা সমিতি, আলোচনা, মানববন্ধন ইত্যাদি গণতান্ত্রিক উপায়ে এই সরকার, যেটা আইনগত তার বৈধতা যাই হোক কিন্তু নৈতিকভাবে সম্পূর্ণ অবৈধ একটি সরকার, তারা 1 বছর পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে। যারা নির্বাচনের পূর্বে কিন্তু বলেছিল, এটা সবার জানা, যে নিয়ম রক্ষার নির্বাচন, সাংবিধানিক নিয়ম নীতি রক্ষা করে নির্বাচন, 10ম সংসদ নিয়ে আর এখন আলোচনার দরকার নেই, একাদশ সংসদ নিয়ে আলোচনা হবে। এই আলোচনার জন্য যখন বারবার তাদেরকে তাগিদ দেওয়া হলো, তারা গেলেন তো নাই। আমি 2-1 জন মন্ত্রীর এ বিষয়ে তাদের বক্তব্য উল্লেখ করতে চাই। যেমন তোফায়েল আহমেদ বললেন, কেয়ামত পর্যন্ত কোনো সংলাপ হবে না। এখন বোধহয় প্রতিযোগিতায় পিছিয়ে যাতে না পড়েন এই জন্য নাসিম সাহেব বললেন, কেয়ামতের পরেও কোনো সংলাপ হবে না। মানে কি ধরনের অর্বাচীন ব্যক্তিরা একটি সরকারের মন্ত্রী হতে পারে? প্রথমত কেয়ামত ব্যাপারটাই একটি ধর্মীয় ব্যাপার, এবং এটা নিয়ে যে কবে কেয়ামত হবে, ওনারা কেয়ামত পর্যন্ত সংলাপ করবে না। আর একজন বললেন
কিয়ামতের পরেও হবে না। মানে এদের আর একটা গুণ আমার কাছে মনে হয়, যেটা বোধহয় ভবিষ্যৎ দ্রষ্টারা বিশ্বাস করে তাদের এই দুনিয়ার আয়ু বোধহয় কিয়ামত পর্যন্ত এক্সটেন্ড হবে এবং তারা সেইভাবে দেখবে। তো যাই হোক, তারপরে ধরেন আমরা নিয়মতান্ত্রিকভাবেই এগোচ্ছিলাম, তারপরে 5ই জানুয়ারি আসলো, তারা হঠাৎ করে ঘোষণা করে বসলেন যে এটা হচ্ছে যে গণতন্ত্রের বিজয় দিবস, গণতন্ত্র রক্ষা দিবস, যের মাধ্যমে গণতন্ত্রকে জবাই করা হইল। মধ্য গগনের গণতন্ত্র সূর্যকে পশ্চিম গগনে ঢলে অস্তাচলে ফেলে দেওয়া হলো। সেই দিনকে তারা ঘোষণা করলো গণতন্ত্রের বিজয় দিবস। আমরা বাংলাদেশে জাতীয়তাবাদী দল এটাকে ঘোষণা করলেন গণতন্ত্র হত্যা দিবস। অ্যাকচুয়ালি যেমন একদা 1974 সালের 75 সালের জানুয়ারিতে যেমন শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন কায়েম করে গণতন্ত্রকে সেদিনকে হত্যা করেছিল, পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলেন। আবার এতদিন পরে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে আবার জবাই করে দেওয়া হলো। এবং এইখানে আমরা একটি সুন্দর নির্বাচনের আশায়, একটা অংশগ্রহণমূলক পক্ষপাতবিহীন নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা দাবি জানিয়ে আসছি। এবং সেই লক্ষ্যে গত 31 বা 30 ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া 7 দফা একটা প্রস্তাব দিলেন যে আপনারা এই 7 দফা একটা আলোচনার ভিত্তি। কখনো কোনো প্রস্তাব কিন্তু এইটা ইমপ্লাই করে না যে আমি 7 দফা দিছি তার একটাও নড়ব না। 7 দফা একটা আলোচনার স্টার্টার হিসেবে, প্রস্তাব হিসেবে সরকারের কাছে পেশ করা হলো যে আপনারা এইটার উপরে আলোচনা করার জন্য আমরা মানে আপনাদেরকে প্রস্তাব করছি। প্রথম থেকে শুরু হইল সিরিজ অফ হাইব্রিড। আওয়ামী লীগ মন্ত্রীরা বলা শুরু করে দিলেন এর উপরে কোনো আলোচনা হবে না, বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না। এইভাবে করে তার পরবর্তী ডেভেলপমেন্ট আপনারা জানেন যে আমরা 3 তারিখে একটা সমাবেশ করতে চাইলাম গাজীপুরে, সেইটা একটা ঠুনকো অজুহাত দিয়ে কে কোথায় কি বলেছে, অতএব ছাত্রলীগের সোনার ছেলেরা যে ঝাঁপায় পড়ে মঞ্চ দখল করে আমাদের সেখানে মিটিং করতে দিলেন। 27 ডিসেম্বর গাজীপুরের সমাবেশ, গাজীপুরে 3রা জানুয়ারি বোধহয় 27 ডিসেম্বর। এরপরে আমরা পরবর্তী সময় 3রা জানুয়ারিতে ঢাকায় করার চেষ্টা ঢাকা করেছিলাম, 5 তারিখে করার চেষ্টা করেছিলাম। 5 তারিখে আমরা সমাবেশ করার চেষ্টা করলাম, তারা আমাদেরকে অনুমতি দিল না। অনুমতি না দেওয়াটা কোনো বড় কথা না। পুলিশ যদি মনে করে যে এখানে একটা শান্তি শৃঙ্খলা ব্যাঘাত হবে, সেইটা যে অনুমতি চেয়েছে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে তারা আলাপ করতে পারত। আমাদের নেতৃবৃন্দ আপনারা টেলিভিশনে দেখেছেন ঘন্টার পর ঘন্টা যে ডিএমপি অফিসে বসে রয়েছে, একজন পুলিশ কর্মকর্তা সামান্য সৌজন্য দেখিয়ে এসে তাদের সঙ্গে দেখা করে নাই, অনুমতি দিলেন না। সে একটা, আবার অনুমতিবিহীনভাবে যদি লোকজন এসে পড়ে সারা বাংলাদেশ সরকার অবরোধ করলেন। 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত সরকার লঞ্চ, স্টিমার, বাস ঢাকামুখী যাতে না আসতে পারে সেই স্লোগান, এবং বেগম খালেদা জিয়াকে তার কার্যালয়ে অন্তরীণ এবং তার পরবর্তী ময়লা ট্রাক এই সেই তালা মেরে রাখা একটা 69 বছরের বৃদ্ধা মহিলার উপরে পেপার স্প্রে, যেটা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সেটা মারা থেকে শুরু করে যখন অত্যাচারের একটা স্ট্রিম রুলার, একদিকে দিলেন না আপনি আমাকে সভা করার একটা স্বাভাবিক গণতান্ত্রিক অধিকার, অন্যদিকে আমার উপরে চালানো স্ট্রিম রুলার, সেই সময় বেগম খালেদা জিয়া অবরোধের ডাক দিচ্ছেন। এবং সেই অবরোধ কর্মসূচি বর্তমানে চলমান অবস্থায়। এই যে আপনি যেটা বললেন 24 দিনের মাথায় তার বিদ্যুৎ কেটে দেওয়া হইলো। এবং একজন সিটিং মিনিস্টার, মানে আমি একটু সময় নিচ্ছি, ওনাকে আপনি যথেষ্ট সময় দিবেন প্লিজ। সেটা হইল যে আমি আবার আসতে পারি, লাস্ট কথা বলে যে হাউ অন আর্থ একটা সিভিল দেশে একজন মন্ত্রী সিটিং মিনিস্টার কি করে জনসভায় বলে যে আপনার বিদ্যুৎ কেটে দেওয়া হবে, আপনার পানি বন্ধ করে দেওয়া হবে, আপনার খাবার নিয়ে লোক ঢুকতে পারবে না, আপনাকে না খাইয়ে ওই অফিসে মেরে ফেলা হবে। It is completely মানে accomplice to a murder। আজকে যদি বেগম খালেদা জিয়া এই ধরনের অসুবিধার কারণে আল্লাহ না করুক তার কোনো ফ্যাটালিটি হয়, এর জন্য তো এই মন্ত্রী সরাসরি দায়ী হবে, যে সে সরাসরি বলছে আপনাকে না খাইয়ে মেরে ফেলা হবে। এই ধরনের দুর্ভাগ্যজনক, অগণতান্ত্রিক, শালীনতা বিরোধী
একটা গণতান্ত্রিক রীতিনীতির বাইরে যে যে সমস্ত কাজ তারা করছে, এটা গণতন্ত্রের জন্য শুভ না, দেশের জন্য শুভ না, দেশের মানুষের জন্য। আবার আমরা আপনার কাছে আসবো সম্রাট ভাই। আমি একটু যেতে চাই সরাসরি আপনার কাছ থেকে, যে নির্বাচন উদীয়মান সূর্য একটি দেশের, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে, একটি দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হবে, সেই নির্বাচনটি আওয়ামী লীগ সরকার করেছে সাংবিধানিক উপায়ে। তারা সংবিধান পরিবর্তন করে সাংবিধানিক রক্ষার জন্যই করেছে তারা বলেছে। কিন্তু সম্রাট ভাই বলছেন যে এই উদীয়মান সূর্যটি এই ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অস্তা চলে গেছে। আপনার কি মনে হয়? ধন্যবাদ টাইম টিভিকে। আজকের এই প্রবাসের যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে ধন্যবাদ। বিশেষ করে এই ভাষার মাসে, 21শে মাস, এই মহান ভাষার মাসে আমি সমস্ত শ্রোতা এবং ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা মনে করি, এবং আপনারা জানেন যে 5ই জানুয়ারি নির্বাচন ছিল একটা ধারাবাহিক তার সংবিধান রাখার জন্যই একটা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আমরা দেখলাম বিশাল 2013 সালে বিশেষ করে বিএনপি গণতান্ত্রিকভাবে যদি আন্দোলন করে এবং সেটাতে তারা অংশগ্রহণ করবে এবং নির্বাচনে আসবে, বিএনপি নির্বাচনে আসলো না। তার জন্য কি দেশ অচল হয়ে থাকবে? দেশের বাংলাদেশ কি নির্বাচনবিহীন থাকবে? বিএনপিকে বারবার বলার পরেও, এবং আপনারা জানেন, এটা তো সবাই মনে রাখবেন যে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে টেলিফোনে কথা বলতে চাইলেন, তার সাথে সংলাপ করতে চাইলেন, উনি সংলাপ বন্ধ করে দিলেন। আর আপনারা দেখবেন যে গণতন্ত্র অবশ্যই আমরা সবাই চাই। বাংলাদেশের জন্মে গণতন্ত্রের কয়েকটা ভিত্তির উপরে বাংলাদেশ জন্ম হয়েছে। যার মধ্যে একটা আছে গণতন্ত্র, একটা আছে আপনার বাংলাদেশের সব মানুষের সমান অধিকার, এবং বাংলাদেশের সব ধর্মের সমান অধিকার এবং মানুষের মৌলিক যে চাহিদাগুলি সেটার ভিত্তি করে বাংলাদেশ। কিন্তু আমরা দেখলাম কি, যদি এর আগের কথা বলি, 1975-এর পরে বাংলাদেশে হঠাৎ করে কোথাকার সামরিক শাসক আইসা বসলেন এবং বাংলাদেশকে আপনারা যে উনি যে বললেন যে 75 সনে বঙ্গবন্ধুকে মারার পরে, বঙ্গবন্ধুকে আমি মনে করি শ্রদ্ধা করে কথা বললে লতিফ ভাই আপনি খাটো হইতেন না। বাংলাদেশের বাঙালি জাতির দিক নির্দেশনা, বাঙালি জাতির সত্তার বিকাশ যিনি ঘটাইছেন, তার কথা যদি আপনি শেখ মুজিব করে বলেন, যদি বঙ্গবন্ধু বলেন, এটা সবাই স্বীকৃত। সে জাতির জন্য সে দীর্ঘদিন জেল খেটেছেন। এই বাঙালি জাতির আজকের সারা বিশ্বে, আজকে আমরা যে যুক্তরাষ্ট্রে বসে আছি, আমরা এই বাঙালি বাংলাদেশ, এর পিছনে বঙ্গবন্ধুর অবদান এটা কোনোভাবেই খাটো দেখতে পারেন না। এবং প্রত্যেকটা জাতির একটা জনক থাকে যার চিন্তা চেতনায় আসে, সেই মহান পুরুষ বঙ্গবন্ধু। আমি জানি আপনি সেই বঙ্গবন্ধুকে যদি স্বীকার করেন আপনি খাটো হবেন না। এটা বিশ্বাস করে আমি বলি যে 75-এর পরে এমন অবস্থায় বঙ্গবন্ধু যে বাকশালের যে রাজনৈতিক চিন্তাধারা যে করেছিলেন, আপনি যে বললেন যে এটা একদলীয় শাসন, সেটা একদলীয় শাসন ছিল না। বাকশালে কারা ছিল? আমি যে ইতিহাস পুনরাবৃত্তি করি, বাকশালে ছিল যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের, তখন বিএনপি জন্ম হয় নাই। বাকশালে ছিল কমিউনিস্ট পার্টি, বাকশালে ছিল ন্যাপ এবং অন্যান্য সমসাময়িক দলগুলি ছিল। এমনকি আপনাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও বাকশালের সদস্য ছিলেন, এটা অস্বীকার করতে পারবেন না, আপনি ইতিহাস খুঁজে দেখেন। সুতরাং বাকশাল কনসেপ্টটাকে যে আপনারা পরবর্তী সময়ে খারাপভাবে দেখেন, বাকশাল ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বাংলাদেশের সব মানুষের সমান রাজনৈতিক অধিকারের মাধ্যমে মত প্রকাশের। বাকশালে ছিল নির্বাচনী প্রক্রিয়া, বাকশালে ছিল জেলা গভর্নর নির্বাচনের মাধ্যমে আসবে। বাকশাল কোনো কারো কণ্ঠরোধ করা কিংবা বাকশালে ছিল অনেক পত্রিকার যে সমস্ত পত্রিকা বন্ধ করে দেবে তা না। বাকশালে ওই ধরনের আপনার বাকশালটাকে ভালোভাবে পড়ে বাকশাল সম্বন্ধে মন্তব্য করলে কিংবা বঙ্গবন্ধুর এই দ্বিতীয় বিপ্লব যেটা করতে চাইছিলেন সে সম্বন্ধে যদি মন্তব্য করেন, আমার মনে হয় সেটা সুষ্ঠু হবে। এখন আসেন 5ই জানুয়ারি নির্বাচন। এই নির্বাচন ছিল একটা ধারাবাহিকতা। তার আগে আমরা কি দেখলাম? বাংলাদেশের যারা অস্তিত্বের বিরোধী, বাংলাদেশকে যারা স্বীকার করে না এখনো, বাংলাদেশের সংবিধান যারা মানে না, বাংলাদেশের জাতীয় সঙ্গীত মানে না, সেই লোকগুলি বিএনপির কাঁধে সওয়ার করছে। বিএনপি একটা রাজনৈতিক গণতান্ত্রিক দল, আমি শ্রদ্ধা করি, আমি মনে করি যে এটা তাদের অস্তিত্ব, তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু তাদের পিছনে বিএনপির চালিকা শক্তি হিসাবে বাংলাদেশকে যারা মানে না,
তারাই আজকে বাংলাদেশ বিএনপিকে আষ্টে পৃষ্ঠে তারা ধরে বিএনপির মাধ্যমে তাদের মত প্রকাশ করছে। সেটা আমাদের জন্য দুঃখজনক হয়, কারণ আপনাদের মতো যারা সুশিক্ষিত এবং ভালো লোকজন, তারা বিএনপিতে অনেক ভালো লোকজন আছে, অস্বীকার করি, বিএনপিতে অনেকেই আছেন যারা রাজনৈতিকভাবে তাদের প্রজ্ঞা আছে, কিন্তু তারা কি দেখা যাচ্ছে কি আজকের এই বিএনপিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে সেই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি জামাত এবং তার অনুসারী ছাত্র শিবির, আগের পূর্ববর্তী যারা ইসলামী ছাত্র সংঘ, এরাই। এই যে এদের অবস্থানটা, বিএনপি এদের কাছ থেকে বেরিয়ে আসতে পারে নাই, না আসার কারণেই বিএনপিকে কোনোভাবেই নির্বাচনে আসতে দিল না, না দেওয়াতেই এই যে শূন্যতার সৃষ্টি হলো। বাংলাদেশ কি বসে থাকবে? আজকের বাংলাদেশ নির্বাচনী প্রক্রিয়ায় কি হলো, বাংলাদেশের নির্বাচন হলো, ধারাবাহিকতা নির্বাচন। সেই নির্বাচনে আপনারা না আসলেও কিন্তু এই দেশেও এবং মার্কিন মুলুকেও যদি কোনো আসনে কোনো ক্যান্ডিডেট না থাকে, সে অন্যরা কি সে ইলেক্টেড হবে না? এই দেশে যদি আপনি দেখেন, আজকে যদি আমাদের এই কুইন্সে যদি রিপাবলিকান ডেমোক্রেট দুই দলের ভিতরে রিপাবলিকানের ক্যান্ডিডেট না থাকে, ডেমোক্রেট অবশ্যই ইলেক্টেড হবে। দ্যাটস দ্য ওয়ে ইট ওয়ার্কস। আপনারা আসেন নাই, এখানে কোনো শূন্য প্রার্থী নাই, এখানে তো অনেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। এটা আমরা মনে করি এটা হওয়া উচিত না, কিন্তু যদি প্রার্থী না থাকে তা তো হইতেই পারে। এটা তো গণতন্ত্রে বিশ্বাস করলে আপনাকে এটা মানতে হবে। যদি কোনো প্রার্থী না আসে, এই যে আজকে যদি কুইন্স কাউন্টিতেই আপনি যদি মনে করেন যদি এখানে রিপাবলিকানের কোনো কেউ না থাকে, ডেমোক্রেট আসবে না? ডেমোক্রেট হবে, সে বিনা প্রতিদ্বন্দ্বিতা আসবে, এটা দ্যাটস দ্য ওয়ে। কিন্তু এরপরে ইলেকশনের পরে 1 বছর গেল, 1 বছর যাওয়ার পর যে আপনার তারা তো আওয়ামী লীগ মনে করতেছে যে তাদের একটা গণতান্ত্রিক ধারা তারা বহাল রাখছে, যারা গণতন্ত্রের ধারার প্রতি তারা শ্রদ্ধা জানিয়ে সেই গণতন্ত্রের রক্ষা দিবস করলো। এটা খারাপ কিছু না। এর পরবর্তী সময়ে আমি মনে করি অনেক হঠকারিতা, কোনো কিছুই আজকে যে জিনিসটা হচ্ছে, বাংলাদেশের আন্দোলন নামে মানুষ মারা হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে, সেটা কি আমরা কি সুস্থতার দেখি? এটার পিছনে কারা কাজ করছে? বিএনপির লোক তো ধরা পড়ছে না, ধরা পড়ছে জামাতের লোক। বোমা বানাচ্ছে কারা? মানুষ পুড়িয়ে মারা। আপনি আওয়ামী লীগের লোক মারছে না, মারছে সাধারণ মানুষকে। আতঙ্ক সৃষ্টি করে রাজনীতি করা হচ্ছে। আপনারা যদি মানুষকে সম্পৃক্ত করে রাজনীতি করেন, কোনো প্রবলেম নাই, ক্ষমতার ধারাবাহিকতা পাল্টা এটা হবেই। আপনার ক্ষমতায় আসবেন, এটা তো অস্বাভাবিক কিছু নয়। জনগণ যদি চায় আপনারা ক্ষমতায় আসবেন, কিন্তু মানুষ পুড়িয়ে মারবেন কেন? সাধারণ মানুষ কাজে যাচ্ছে, আজকে আমার প্রয়োজনে আমি ময়মনসিংহ থেকে ঢাকায় যাব বাসে, আমি আমার পরিবারের কোন সদস্য রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, ব্যবসায়িক কাজে ডাক্তার দেখাইতে যাচ্ছে, সেই মানুষটাকে যদি আপনি হাত বোমা পেট্রোল বোমা মেরে পুড়িয়ে মারেন, সেটা কি রাজনীতি? সেই রাজনীতি বাংলাদেশে হচ্ছে। সেটা যেন দুঃখ লাগে যে আপনারা যদি সুস্থতার সাথে এই যে কোনো রাজনীতি থাকবেই, মত মানে সব মত একমত থাকবে না। রাজনীতিতে নিয়মই হচ্ছে ভিন্ন মতের থাকবে এবং এটা ধারাবাহিকতা চলবেই। আজকে আপনাদের সাথে যে জনগণ আসে কোনো প্রবলেম নাই, কিন্তু জনগণের সম্পৃক্ততা নাই আপনাদের সাথে। আপনি বলতে পারবেন আজকের যে রাজনীতি চলছে এখানে জনগণের সম্পৃক্ততা আছে? মানুষকে ভয় দেখিয়ে ঘরে বসে রাখা হচ্ছে, সেটা তো সুস্থ রাজনীতি হইতে পারে না। সেই ভয় দেখার এই দেশেও যদি কাউকে টেরোরাইজ করা হয়, এই দেশের আইন অনুযায়ী ব্যবস্থা করা হয়, এটা এই দেশেও চলে, বাংলাদেশেও চলবে। এটা তো সাংবিধানিক দায়িত্ব পালন করে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের দায়িত্ব। যদি কেউ বোমা মারে তাকে অ্যারেস্ট করা উচিত। আজকে দেখেন বাংলাদেশে যারা বোমা মারছে, বাংলাদেশের যারা বোমার এই যে পেট্রোল বোমা মারছে, এদের কারা? এদের ম্যাক্সিমাম কর্মী হচ্ছে ছাত্র শিবিরের, বিএনপির কয়েকজন ধরা পড়ছে। আপনি পত্রিকা দেখেন, এদের সম্বন্ধে খোঁজ নেন, একটু গভীরে যান। এই ছাত্র শিবির এরা কারা? বিএনপির ছত্রছায়ায়, বিএনপির সহায়তায়, বিএনপির ব্যানার সামনে নিয়ে এরাই কাজ করছে। আপনি লক্ষ্য করে থাকবেন যে বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া যে কোনো জায়গায় সভা করতে গেছে, সবাই ম্যাক্সিমাম কারা? জামাতের লোকজন ব্যানার নিয়ে আসে। বিএনপির ব্যানার নাই, ওখানে জামাতের ব্যানার, এই যুদ্ধ অপরাধীর রক্ষার ব্যানার। অনেক ব্যানার দেখবেন সেখানে ব্যানার ধরে রাখছে যাদের ফাঁসি হয়েছে, যারা যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী, তাদের রক্ষার জন্য তারা খালেদা জিয়ার সেই সভায়, বিরোধী দলের নেত্রীর সভায় তারা থাকে দলে দলে। নেত্রীকে এগুলি, খালেদা জিয়াকে এগুলি দেখেন না? জি, আমি আবার আপনার কাছে আর মনে করেন যে এইভাবে যদি সহিংসতা চালিয়ে আপনি কি সুস্থভাবে কোনো আশা করেন যে পেট্রোল বোমা মেরে, মানুষ মেরে, যারা আগুনে পুড়িয়ে মেরে মানুষকে মারা, এটা কি কোনো ধর্মে আছে? জি, যারা ধর্মের কথাই বলেন, এটা কোনো ধর্মে নাই।
এরা মুসলমান, এই মুসলমানকে আগুনে পুড়িয়ে মারছেন, এটা কি কোনো সুস্থতার লক্ষণ? এই রাজনীতি কি বাংলাদেশে চলতে পারে? আরো 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 আলোচনা আরো গভীরে আমরা যাব। আব্দুল লতিফ সম্রাট, সব আমরা দেখি যে আওয়ামী লীগের বিভিন্ন নেতা এবং মন্ত্রী এবং আজকে সরাব সরকার এখানে একজন মুক্তিযোদ্ধা এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট, তিনি একই কথা বলার চেষ্টা করেছেন যে বিএনপির এই আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই। এটি সবসময় আমরা শুনে আসছি প্রতিপক্ষের কাছ থেকে, আওয়ামী লীগের কাছ থেকে। আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? এটা সরাব ভাই যে কথাটা বলছেন, এটা একটা স্টেরিওটাইপ কথা। আওয়ামী লীগের দেশের নেতৃবৃন্দও বলে বিএনপির সঙ্গে জনগণের, এই আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নাই। রাস্তায় লোক নামলেই জলের সম্পৃক্ততা থাকে, এটা ঠিক না। আপনি একটা সিম্পল উদাহরণ দিই, 1971 সালে মুক্তিযুদ্ধ করতে কতজন গেছিল আমাদের এখান থেকে? 50,000, 60,000, 70,000। কিন্তু বাংলাদেশের থেকে যারা চলে যায় নাই, পাকিস্তান গভর্নমেন্টের আন্ডারে যারা পূর্ব পাকিস্তানে তখন ছিল, প্রত্যেকটা লোক তো মুক্তিযুদ্ধকে সমর্থন করত। তারা কিন্তু প্রতিদিন মিছিল করে ঢাকার রাস্তায় ঘোরে নাই, কিন্তু বাংলাদেশের 7 কোটি মানুষ মুক্তিযুদ্ধের সাথে ছিল, তাদের নীরব সমর্থন ছিল। আর্মির গুলির ভয়ে, বায়োনেটের ভয়ে, বন্দুকের ভয়ে রাস্তায় নেমে তারা তাদের সেই দেখাইতে পারে নাই। আর একটু শেষ করি, বাংলাদেশে ভাষা আন্দোলন, স্বাধিকারের আন্দোলন, স্বাধীনতার আন্দোলনের প্রবাদ পুরুষ শেখ মুজিবুর রহমান যেদিন মারা গেলেন, আপনি কি বলতে চান যে বাংলাদেশে মাত্র 13 জন কান্না করার লোক ছিল, আর কেউই এজন্য কষ্ট পায় নাই, রাস্তায় নেমে আসে নাই বলেই কি ধরে নিতে হবে যে সেদিন বাংলাদেশের 10 কোটি মানুষের মধ্যে তার জানা যায় যে 18 জন লোক আসছিল, তাই বাদে আর কোনো লোক ছিল না তার জন্য সম্পৃক্ত? রাস্তায় মানুষ আসতে পারে না বিভিন্ন পরিস্থিতির কারণে। আপনি জাস্ট দেখেন, একদিন একটু পুলিশ ছাড় দিছিল কুকুর, জানা যায় কুকু তো কোনো রাজনীতিবিদ না, কুকু একজন রাজনীতিবিদ, মা এবং পিতার সন্তান। জানাজা আপনারা দেখছেন, এই লোকগুলি কারা? জি, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে বিএনপি যে দাবি নিয়ে আজকে আন্দোলন করছে, যে নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এক দফা দাবি, সেই দাবির প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন আছে, কিন্তু সেই আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই। সম্পৃক্ততা অন্য জিনিস। আমি আপনার কাছে এই প্রশ্নের উত্তরটি নিব, তবে আমাদের এই মুহূর্তে একটি বিরতিতে যেতে হবে। দর্শক, আমরা আব্দুল লতিফ সম্রাটের কাছেই আসবো এই প্রশ্নের উত্তরটি নেয়ার জন্য। আপনারা দেখছেন টাইম টেলিভিশনের নতুন আয়োজন টাইম পলিটিক্স। আমরা ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর, সঙ্গেই থাকুন। ওজন পার্কে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র 101 অ্যাভিনিউতে গ্লোবাল এয়ার সার্ভিস ও গ্লোবাল মাল্টি সার্ভিসে আসুন। গ্লোবাল মাল্টি সার্ভিসে পাচ্ছেন নোটারি পাবলিক, ইমিগ্রেশন, ইন্স্যুরেন্স, ইনকাম ট্যাক্সেস, বিজনেস অ্যান্ড পেরোল, accounting and financial consultings, corporation partnership, state planning, wills and trusts, free consultation for any kind of business dealing. Phone 718-785-2720. Global Air Service, ট্রাভেল ব্যবসায় দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে গ্লোবাল এয়ার সার্ভিস আপনাকে দিচ্ছে নিরাপদ এবং ঝামেলামুক্ত আকাশ ভ্রমণের সুযোগ। আমরা ওমরা ভিসা, হোটেল ও টিকিট সহ প্যাকেজ করে থাকি। কল নাও 718-296-8996, 718-296-8787, 7601-101 Avenue, Ozone Park, New York 11416. কস্তুরি কাবাব অ্যান্ড গ্রিল, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান হালাল কুইজিন। ট্যাক্সি ভাইদের জন্য রয়েছে বিশেষ আয়োজন, আমরা ক্যাটারিং ও হোম ডেলিভারি করে থাকি। কস্তুরি কাবাব অ্যান্ড গ্রিল, 126 Lexington Avenue between 28th and 29th Street, New York 10016. Phone 212-779-1397, 917-412-3371.
দর্শক, আপনারা দেখছেন টাইম পলিটিক্স। আমরা আলোচনা করছি বাংলাদেশের সমসাময়িক রাজনীতি এবং অবশ্যই বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক সংকট চলছে, বাংলাদেশের যে চলমান পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমি দুজন অতিথির সঙ্গে আছি। তারা একজন বহির্বিশ্ব বিএনপির সভাপতি এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, এবং আছেন মুক্তিযোদ্ধা এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট শরাফ সরকার। আমি লতিফ আপনার কাছে আসছিলাম, আব্দুল লতিফ সম্রাট, প্রশ্নটি নিয়ে যে জনগণের সম্পৃক্ততা আছে কি? সম্পৃক্ততা আছে, তো আমি আপনাকে প্রমাণ দিয়ে বললাম। আমি দেখেন, আমি বলে আপনারা মনে করেন কয়েক লক্ষ বিভিন্ন পত্র পত্রিকায়, টেলিভিশনে আপনি নিজের চোখে দেখছেন। এটা তো আই ক্যানট মেক আপ এ ফিগার, কোনো কিছু তো হাইড করা যায় না, সামনে ছিল। এবং দেখেন, কিছু মনে করেন কয়দিন পরেই আওয়ামী লীগ একটা জানাজার ব্যবস্থা করছে। দেখেন, তার 10 ভাগের 1 ভাগ লোক হয় নাই সেই জানাজায়। I'm just giving an example. Secondly, ভাই শরাফ ভাই একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আই হ্যাভ অল দি রেসপেক্ট ফর হিম, এবং উনি ওনার পার্সপেক্টিভ থেকে যে কতগুলি কথা বলছে, তার আমি এটা কোনো প্রতি উত্তর না, আমি জাস্ট ফ্যাক্টসগুলোকে বলতেছি। যে দেখেন শরাফ ভাই, খেয়াল করে দেখেন যে এই জাতীয় সংসদের নির্বাচনের আগে 5টা সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে। 5টা সিটি কর্পোরেশনে বিএনপি জিতছে। আপনার এই জাতীয় সংসদের নির্বাচনের পরে উপজেলা নির্বাচন যখন শুরু হয়েছে, তখন প্রথম 5টা স্তরে হয়েছে। প্রথম স্তরে যখন নির্বাচন হয়েছে, বিএনপি আওয়ামী লীগের চাইতে দ্বিগুণ সংখ্যায় উপজেলা চেয়ারম্যানের সিট পাইছে। এরপরে কিভাবে বাক্স দখল থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছে, দ্যাট ইজ অন দি রেকর্ড। আপনার এই কথাটা ঠিক আছে যে যদি একটি ভায়াবল নির্বাচন হয়, কোনো কারণে যদি কেউ পার্টিসিপেট না করে, একজন অপ্রতিদ্বন্দ্বী মানে প্রতিদ্বন্দ্বিতাহীন ভাবে নির্বাচিত হইতেই পারে। কিন্তু আমি আপনি যেই দেশে থাকি, আমেরিকা যেটাকে বলা হয় গণতন্ত্রের অন্যতম সূতিকাগার, সেই দেশের ফরেন সেক্রেটারি কি বিবৃতি দিল পরের দিন? 5ই জানুয়ারি নির্বাচন হইল, 6ই জানুয়ারি ফরেন মিনিস্ট্রির স্পোকসম্যান বিবৃতি দিলেন যে একটি অগ্রহণযোগ্য এই অংশগ্রহণবিহীন নির্বাচন, এটা গ্রহণযোগ্য না। এই যে দেশের কথা আপনি রেফারেন্স দিতেছেন, আমি হ্যাঁ প্লিজ বলবেন। আরেকটা জিনিস হলো যে আপনার যদি এটা একটা সিম্পল যদি হইতো, দেখেন 96-তে তো আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, তাইলে বিএনপি যে নির্বাচন হইল সেটা আপনি মানলেন না কেন? 2006 সালে আপনি নির্বাচনে যায় নমিনেশন পেপার তো সব উঠাই নিছেন, বিএনপি তো সব জিতে গেছে, তখন মানলেন না কেন? মানে এখানে প্রশ্নটা হচ্ছে, যদি এটা একটা সবার কাছে গ্রহণযোগ্য একটি পদ্ধতির নির্বাচন হইতো, এগ্রিড বাই অল দি পার্টিজ, অ্যাটলিস্ট দি মেজর পার্টিজ, সেইখানে যদি কেউ না আসে, অবশ্যই একজন নির্বাচিত হইতেই পারে। কিন্তু আপনি ওই যে বিচারপতি খায়রুল হকের একটা রায়কে পুঁজি করে সংবিধান আপনার মন মতো কাটা ছেঁড়া সংশোধন করে, তত্ত্বাবধায়ক সরকার যেটা আপনার দ্বারা চাওয়া হয়েছিল সেইটাকে কবর দিয়ে আপনার দলীয় সরকারের অধীনে প্রভাব খাটিয়ে নির্বাচনে জেতার প্রচেষ্টার কারণেই নির্বাচনে যায় না। ইট ইজ নট দ্যাট বিএনপি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট ইট ডিডন্ট হ্যাভ ইটস সাপোর্ট, ইট হ্যাড ইটস সাপোর্ট। শেষ করেন, আমি বলবো। এখন তারপরে ওই যে ভাই বলছে যে একজন সরকার বলছিলেন যে প্রধানমন্ত্রী কিন্তু ফোন করেছিলেন খালেদা জিয়াকে, কিন্তু সেই রকম সাড়া পাননি। না না না, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পট্টিও দেয়া, আপনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদও দিতে চাইছিল, কিন্তু আপনি বাংলাদেশের কনস্টিটিউশনটা মেহেরবানি করে এই 15তম সংশোধনীর পরে একটু দেখবেন, ওখানে কোন স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাজ নো রাইট টু ট্রান্সফার এসপি, ইট রিকোয়ার্স দি অ্যাপ্রুভাল অফ প্রাইম মিনিস্টার। ওটা দিলে কি আপনি নামে স্বরাষ্ট্রমন্ত্রী পান? আপনি আমি চ্যালেঞ্জ করে গেলাম এই জায়গায়, স্বরাষ্ট্রমন্ত্রী ক্যান নট ট্রান্সফার অ্যান এসপি, কারণ ওটা ট্রান্সফার করে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগে। আপনার বাংলাদেশে প্রধানমন্ত্রী যেভাবেই হোক, এটা আমাদের সময়ও ছিল, এখন একক ক্ষমতার অধিকারী। আপনি আজকে আমারে দিলেন, কালকে আমার ফায়ার করতে কতক্ষণ, বাট ইজ দি এগ্রিমেন্ট। আমি জাস্ট কথা বলছি। আরেকটা হলো যে আপনি যদি উপরে শুধু প্রলেপ দেন, আমার এইখানে একটা ব্যথা হইলো, আপনি উপরে প্রলেপ দিলেন, ভিতর থেকে অসুখ যদি না যায়, তাহলে তো এটা ঠিক হবে না। আপনার আমাদের বলার কথা ছিল যে আপনি
একটা অংশগ্রহণমূলক নির্বাচন, আমরা নির্বাচনে যেতে আগ্রহী, বারবার বলছি। বিএনপি তো নির্বাচন করে, এমন যদি হইতো যে বিএনপি জীবনে নির্বাচন করে যেতে নাই, ওরা তো এমনিই নির্বাচনে যাবে না। নির্বাচন করে বিএনপি 3 বার ক্ষমতায় গেছে, মানুষ তাদেরকে ভোট দেয়। এখনো যে কোনো স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আপনার আমার সাথে ডিফারেন্স বড় জোর, পপুলার ভোটে 2% কি 3%, আমার তো ভয় পাওয়ার কিছু নাই। এবং আমরা নির্বাচন উপজেলায় দেখে আপনারা দেখছেন। এখানে আমি বলার কথা হলো যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন যেটা নিরপেক্ষ হবে, সেই ধরনের একটা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের তো ভয় পাওয়ার কিছু নাই। আওয়ামী লীগ উন্নয়নের জোয়ারে দেশকে ভাসায় দিছে। আওয়ামী লীগের সোনার ছেলেরা, ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশে নিজেরাই আইন শৃঙ্খলা কায়েম করতেছে। বাংলাদেশ এখন বলতে গেলে একটা সুখের সাগরে ভাসতেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন। তাদের তো ভয় পাওয়া উচিত না। একটা নিরপেক্ষ দিক, যাকে ইচ্ছে তাকে দিক, নির্বাচন দিলে তো তারাই জেতার কথা, তারা ভয় পাবে কেন? ওইখানে একটা আর একটা কথা ভাই বলছেন, এই কথাটা অনেক জায়গায় আমি উত্তর দেওয়ার পারি না, এটা দিয়ে আমি শেষ করব। যে সব জাতির একটা জনক থাকে, এইটা খুব রং আইডিয়া। আপনি প্রথমে প্লিজ আমাকে এই কথাটার একটা উত্তর দেন। শেখ মুজিবুর রহমান কোন জাতির জনক? বাঙালি জাতির জনক। বাঙালি জাতির জনক। আপনি পৃথিবীতে জীবনে শুনছেন কোনোদিন যে জনকের জন্ম হয় জাতির পরে, বাপের পরে সন্তান যে সে বাপ হয় কোনোদিন? আপনি বাঙালি জাতি যদি বলেন, বাঙালি জাতি কত বছরের জাতি? বাঙালি জাতিকে নতুন করে যে আলোর বর্তিকা, বাঙালিকে একটা স্বাধীন ভূমি এবং বাংলাদেশের এক হিন্দুরে জিজ্ঞেস করছিলাম যে তুমি এই শেখ মুজিবকে জাতির পিতা মারো, আর ইউ ক্রেজি? সে আমার বাপ হবে কোথা থেকে? সে তো আমার বাংলাদেশের লোক না। বাঙালি জাতি, বাঙালি কি আপনি পূর্ব বাংলার? আমরা বাঙালি জাতি মানে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশ যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশ, বাংলাদেশের সংবিধান। এই যে ফেলাসিটা, বাঙালি বললে সারা পৃথিবীর বাঙালি ধরতে হবে। আর যদি আপনি বলেন বাংলাদেশীদের পিতা, সেটা একটা কনসেপ্ট। সেখানেও আমি আপনারে বলি, দেখেন আমাদের জ্বালা কত। আমরা যারা বাংলাদেশি, প্রথমেতে আমরা যারা মুসলমান, আমাদের পিতা ধরা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এক পিতা। জন্ম দিছে বাপ, সে এক পিতা। আমেরিকায় আসছি, এখানে আব্রাহাম লিঙ্কন এক পিতা, আবার ওইখানে পিতা, মানে সন্তান একটা। এত পিতার তো দরকার নেই। ন্যাশনাল হিরো থাকে, ফাউন্ডিং ফাদার্স থাকে। আমেরিকায় যেমন ফাউন্ডিং ফাদার্স আছে, দে ডোন্ট কনসিডার এনি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল অ্যাজ দি সোল। আমরা বাঙালি জাতিসত্তার যেটা বিকাশের, বাঙালি জাতিসত্তার, আমি আবারও বলতেছি, বাঙালি জাতিসত্তার সহস্র বছরের প্রবাদ পুরুষ শেখ মুজিবুর রহমান আন্দোলন করে বাংলাদেশের স্বাধীনতার দ্বার প্রান্তে আনায় তার অবদান অনস্বীকার্য। কিন্তু স্বাধীনতার 25শে মার্চ রাত থেকে দেশকে তিনি ফার্দার দিক নির্দেশনা দিতে সেই মুহূর্তে ফেল করছেন, যেটা বিভিন্ন বাংলাদেশের প্রথিতযশা মুক্তিযোদ্ধা এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ সহচররা তাদের বইতে লিখে, ইনক্লুডিং তাজউদ্দিনের মেয়ে, ইনক্লুডিং এয়ার কমোডর এন্ড মেনি আদার। আমি কথাটা এখানে শেষ করে আমি বলেন, আমি বলছি যে তারপরের থেকে তার শাসনামল, তার বাকশাল কায়েম, এইসব বিষয়ে আমার অনেক দ্বিমত আছে। আমি মনে করি যে হি ডিড নট রুল দি কান্ট্রি দি ওয়ে পিপল এক্সপেক্টেড। আমি পার্সোনালি আই এম নট স্যাটিসফাইড উইথ দি ওয়ে হি গভর্ন দি কান্ট্রি। কিন্তু 1971-এর 25-এর আগের শেখ মুজিব, হি ইজ আনপ্যারালাল ইন হিজ মুভমেন্ট, এবং তার ইকুইভ্যালেন্ট, তার কেউই আর কোনোদিন বাংলার মাটিতে জন্মায় বলে আই ডোন্ট থিঙ্ক। আমি এটা নিজের ওন দায়িত্বে বলছি। কিন্তু পরবর্তীকালে হি কুডন্ট হোল্ড ইট। আর এই যে বলছেন বাকশাল, এগুলো তো বলতে গেলে এই ভাইয়ের সময় হবে না যে বাকশাল একদল না হয় কেমনে। আপনি বললেন মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করে নাই, 4টে পত্রিকা নাইকা 25টা পত্রিকা আপনি বন্ধ করে দিলেন, বললেন মত প্রকাশের। আপনি একজন মুক্তিযোদ্ধা। আমার যে উনি বললেন যে ইলেকশনের যে সময় আর কি, বাংলাদেশের নির্বাচনের ধারাবাহিকতার আগে যে সংবিধানকে সংশোধনের জন্য এটা দীর্ঘদিনের প্রসেস। বাংলাদেশে একটা জাতীয় সংসদ আছে, আপনারা স্বীকার করবেন। বাংলাদেশ জাতীয় সংসদের 9 মাস ভরে তারা বিভিন্নভাবে বিএনপিকে ডাকছিল যে সংবিধানের যে সংশোধনী আসবে এই ব্যাপারে বিভিন্নভাবে তাদের কমিটিতে তাদের নাম দিছে, তারা আসে নাই। আপনি খেয়াল করে দেখেন পত্রিকার, এখন যদি আমরা বলি অনেক কিছুই আমরা ভুলে যাই সহজেই, কিন্তু আপনি চেষ্টা করেন 9 মাস ভরে এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু এই সংবিধান সংশোধনের জন্য। আপনারা জানেন যে
দুই নেত্রীকে জেলে যাইতে হয়েছিল। বাংলাদেশে একটা সামরিক শাসনের মাধ্যমে বাংলাদেশকে আমরা দেখলাম যে 3 মাসের জন্য যে তত্ত্বাবধায়ক সরকার তারা 2 বছর বাংলাদেশে শাসন করলো এবং বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনৈতিক নেতাদেরকে তারা বিভিন্নভাবে হেনস্থা করলো। যে কোনো লোক বাংলাদেশের রাজনৈতিক নেতাদেরকে খাটো করার জন্য মানে তারা বিভিন্নভাবে হেনস্থা করে 2 নেত্রীকে জেলে নিল এবং তারা 2 নেত্রীর মাইনাস ফর্মুলা বিভিন্নভাবেই পৃথিবীর কোনো দেশেই, কোনো সভ্য সমাজেই এই যে আমরা মার্কিন মুলুক বলেন, গণতন্ত্রের যেসব সূতিকাগার, ভারতবর্ষ বলেন, লন্ডনে বলেন, এই আমেরিকাতে বলেন, তত্ত্বাবধায়ক সরকার যেটা ইট ইজ এ টেম্পোরারি সলিউশন। আপনি সবসময় কি যে আমরা কি ছাত্র থাকবো, আমরা কি আরও উন্নত ক্লাসে যাব না, সেই ধারাবাহিকতায় বাংলাদেশের মানে মেজরিটি ভোটের নির্বাচিত 1/3 মেজরিটি যারা বেশি নির্বাচিত সেই সংসদের মাধ্যমে 9 মাসের প্রক্রিয়ায় তারা সংবিধানটা সংশোধনী করে বাংলাদেশে যে এই প্রক্রিয়ায় নিয়ে আসছে। এবং এটা আসার পরে ইলেকশনের আগে আপনি দেখলেন এই যে আওয়ামী লীগ গভর্নমেন্টের মাধ্যমে বিভিন্ন ইলেকশন হইলো। আপনি স্বীকার করলেন, আপনি বললেন যে ইলেকশনের বিভিন্ন জায়গায় বিএনপি ভোট পাইছে, অনেক জায়গায় মেয়র হয়েছে কিংবা উপজেলা চেয়ারম্যান হয়েছে, ইভেন বিভিন্ন জায়গায় আপনার গাজীপুরের কথা বলেন, বিভিন্ন জায়গায় যে বিএনপি অনেক জায়গায় ভালো ভালো আসন পাইলো। আওয়ামী লীগ কি ইলেকশনে একটু কোনো জায়গায় কোনো কারচুপি করছিল? আপনি স্বীকার করবেন, আমি স্বীকার করবো, সবাই দেখছি যে না, কারচুপি হয় নাই। ইলেকশন কমিশন ওয়াজ ওয়ার্কিং ভেরি নাইস এবং তারা ওইভাবে ইলেকশনটা করার পরেই বিএনপি কোনো জায়গায় কোনো ম্যানিপুলেট করে নাই। কিন্তু ইলেকশনের আগে আপনারা কেন ইলেকশনে আসলেন না, এটা আমার কাছে জানার প্রশ্ন, যে কেন আসলেন না, ইলেকশনে আসলেন না। আমার ইলেকশনে যদি আসতেন, ইলেকশনে আসার পরে আপনারা যদি আপনি বলেন ইলেকশনে না আসার কারণটাই আমরা যারা মনে করি যে ইলেকশনের আগে আমাদের এই গভর্নমেন্টের একটা দাবি, মানে জনগণের কাছে গভর্নমেন্ট সেটা দায়বদ্ধতা ছিল, ইলেকশনের বেনিফিটতে ছিল যে বাংলাদেশে আবার ক্ষমতায় গেলে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করব। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হইল এবং যারা সত্যিকারভাবে মানবতা বিরোধী, মানুষ মারছে, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করছে, পাঞ্জাবিদের কাছে তুলে দিছে, এই ধরনের চিহ্নিত। আমি আমার এলাকার কথা বলি, এই যে কামরুজ্জামান, ওনার বাড়ি শেরপুর, আমি ময়মনসিংহের লোক, আমি দেখছি যে কামরুজ্জামানকে আমি পার্সোনালি চিনি। উনি ছিল ছাত্র শিবিরের সবচেয়ে বড় নেতা, ইসলামী ছাত্র সংঘের নেতা, আমার বাসার কাছে তাদের অফিস ছিল তৎকালীন। হ্যাঁ, এবং ওই ময়মনসিংহের জামালপুর ওই এলাকার পুরা ছাত্র সংঘের নেতৃত্ব দিয়েছে সে, আলবদর বাহিনীর প্রধান ছিল সে। এবং এই কামরুজ্জামানের যে সময় রায় হয় এবং এই কামরুজ্জামানরা অর্থবিত্তে বিভিন্নভাবে এরা একদম অনেক সমৃদ্ধ হয়ে গেছে, তখন তারা করলো কি, এরা খুবই সুকৌশলে বিএনপির ঘাড়ে এরা আশ্রয় নিল। আজকে বিএনপি যদি জামাত ছাইরা বিএনপি আসে কাজ করে, আমি মনে করি জনগণের থেকে তারা অনেক ভালো করবে। এবং জামাতে আপনাদের মতো যারা মনে করেন যে সুস্থ চিন্তা ভাবনা যারা করে, তারা বিএনপিকে যদি সাপোর্ট করে, সরকারের বাংলাদেশের উন্নয়নের ধারা বহাল রাখেন, বাংলাদেশকে আগায় নেন, এবং যারা চিহ্নিত শত্রু তারা কোনোদিনই ভালো হইতে পারে না, তাদের বিচারের আওতায় আনেন। যারা আজকে বাংলাদেশের ওই সময়ে যারা স্বাধীনতা যুদ্ধে এই আলবদর রাজাকারদের মাধ্যমে যারা নিষ্পেষিত হয়েছে, যারা মারা গেছে, তাদের আত্মা শান্তি পাবে। কিন্তু ওই বিচার ব্যবস্থাকে মানে ব্যাহত করার জন্য এবং এদের বিচার যাতে না হয় এবং যাতে এদের কোনো রায় কার্যকরী না হয়, এর পিছনই এরা বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে এই কোনোভাবে বিএনপিকে ইলেকশনে আসতে দেয় নাই। এই প্রক্রিয়ার জন্য আমি বলি একটু আপনার যেমন মানে এগুলো হয় কি পরপর না বললে অনেক সময় ভুল হয়ে যায়। না, আমি একটু শেষ করি, আবার বলি যে এই যে ইলেকশনে না আসলো, এখন করলো কি, ইলেকশনে না আসতে দিয়া এখন বাংলাদেশকে আমরা, বাংলাদেশের মানুষজন অনেক শান্তিতে ছিলাম। পাকিস্তান ধর্মের নামে বাংলাদেশে পাকিস্তানের যে আইএসআই কিংবা ইসলামী জঙ্গি গোষ্ঠী, এখন এরা ওই জামাতের মাধ্যমে বাংলাদেশে ভর করে। আজকে দেখেন পাকিস্তানে শিয়া মসজিদে মানুষ মারা যায়, কত মানুষ মারা যায়। আজকে প্যারিসের যে ঘটনা, এই যে আজকে আমরা বাংলাদেশকেও আমরা আমাদের যে একটা শান্তির জায়গা ছিল, আপনি রাজনীতিতে বিধিমত থাকতেই পারে, কিন্তু বাংলাদেশে এই ধরনের সহিংসতা, মানুষ পুড়ে মারা, মানুষকে রাস্তাঘাটে রেললাইনের স্লিপার তোলা, এইগুলির তো কোনো সুস্থ রাজনীতি হইতে পারে না। এইগুলি বাংলাদেশে বিএনপির ঘাড়ে সওয়ার করে
এই জামাত এগুলি কাজ করতেছে। বিএনপি এগুলি রিয়েলাইজ করতে পারে না, যার জন্য আমাদের কষ্ট লাগে যে বিএনপির এটা বোঝা উচিত। আমি একটি প্রশ্ন করছি, তারপরে আপনার কাছে যাব। সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধ নিয়ে কথা হচ্ছিল, আপনিও যুদ্ধ অপরাধীর প্রসঙ্গ নিয়ে মুক্তিযুদ্ধের কথাই বলছিলেন। আব্দুল লতিফ সম্রাট বলেছেন যে 25শে মার্চের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা, তিনি তার পরবর্তী সময়ে তিনি ফেল করেছেন। আপনার অন্যতম একটি বড় পরিচয় হচ্ছে বাংলাদেশে এবং এখানে মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি আমি মনে করি ওনার সাথে আমি একমত না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ডাক এবং মুক্তিযুদ্ধ পরিচালনা হয়েছে টোটালটাই বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে হয়েছে। আমরা যারা মুক্তিযুদ্ধে গেছি আমরা জানি যে আমাদের এই ট্রেনিংয়ের সময় কিংবা পরবর্তী সময়ে আমরা সবাই জানি যে আমাদের এই যুদ্ধের প্রধান যিনি, যার নেতৃত্বে আমরা যার নির্দেশে আমরা যুদ্ধে গেছি, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা কোনো মুক্তিযোদ্ধা অস্বীকার করতে পারবে না। সেটা তার নির্দেশে এবং তার নেতৃত্বে এটা হয়েছে। এবং উনি কারার অন্তরাল ছিল, কিন্তু তার চেতনা এবং তার স্পৃহা আমাদের ভিতরে কাজ করছে। পরবর্তী সময়ে দেশ স্বাধীনতার পরে আইসা বাংলাদেশ ছিল ধ্বংসস্তূপ। বাংলাদেশের ধ্বংসস্তূপকে আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন, এই বাংলাদেশের যে স্বাধীন বাংলাদেশকে কোনোভাবে পাকিস্তান মেনে নিতে পারে নাই। তখন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল জুলফিকার আলী ভুট্টো। এই ভুট্টো বিভিন্নভাবে এখানকে বাংলাদেশের তখন এই স্বাধীনতা বিরোধীর বিভিন্ন গোষ্ঠীকে তারা অর্থায়ন করে এবং বাংলাদেশে শহীদের রক্ত শুকানোর আগে তারে দাওয়াত করে আইনে লাল গালিচা সম্বর্ধনা দিছিলেন কেন বাংলাদেশে? আমি বলি বাংলাদেশের মানুষ, আমরা বঙ্গবন্ধু করলো কি উদারভাবে উনি ইসলামী একটা সম্মেলন হয়েছিল, সম্মেলনে গেল। তারে আনলো কেন? বাংলার জমিন যে জায়গায় রক্তের দাগ শুকায় নাই মুক্তিযোদ্ধাদের, বীরঙ্গনা নারীর হাহাকার তখনও বাংলার আকাশে বাতাসে। সেই সময় এই হত্যার মূল নায়ক জুলফিকার আলী ভুট্টোকে, জুলফিকার আলী ভুট্টোর কলঙ্কিত পাও বাংলার জমিনে কি করে টাচ করলো আপনার সময়? আমি বঙ্গবন্ধুর কি কারণে সেখানে আসছিল আপনি জানেন না? আপনিও জানেন না, কেউই জানে না। এবং আরো একটা কথা এই প্রসঙ্গে আমি আপনাদের বলে রাখি যে দেখেন, আমরা অনেক কিছু বলতে পারি। আমি আপনার সঙ্গে কিন্তু এই ব্যাপারে কোনো আমার কথা হচ্ছে যে ইতিহাসটাকে বিকৃত করব না। এই যুদ্ধ ওনার নামে হয়েছে বিকজ শহীদ জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিছিলেন, উনিও বলছেন যে আই ডিক্লেয়ার দি অন বিহাফ অফ বাংলাদেশ শেখ মুজিবুর রহমান, অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। আমার অ্যানালিসিস অন্য জায়গায়। আমি বলার চেষ্টা করতেছি, যেই মানুষ 7ই মার্চে জনতার সামনে ঘোষণা দিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তিনি 7ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত স্বাধীনতার একটা ছোট্ট ঘোষণা লেখা কারুর কাছে কেন রেখে যেতে পারলেন না? কেন একটা টেপ করে যখন তাজউদ্দিন আহমেদ গেছিলেন কেন রেখে যান নাই? আপনি শুনেন, এই যে বঙ্গবন্ধুর যে আপনারা জানেন এবং যারা ওই কালুরঘাট বেতার কেন্দ্রের ওই ডিক্লারেশনটা চিরঙে, এটা কি বঙ্গবন্ধুর কথাই তো গেছিল? বঙ্গবন্ধুর নির্দেশে জানেন না, এআর রহমান চিটাগং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, এইগুলি এই যে এখানে বেলাল মোহাম্মদ আসছিলেন আমরা কয়েক বছর আগে, বেলাল মোহাম্মদ এই জ্যাকসন হাইটে উনি ছিলেন তৎকালীন এই কালুরঘাট বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক এবং ওই বেতারের কর্মী ছিলেন। ওই পাকিস্তান রেডিওতে উনি কাজ করতেন। উনি আমাদেরকে বলছেন ওনাদের কাছে ওই কাগজটা ছিল এবং উনি ওনাদের কাছে কাগজটা কে পৌঁছাইছে, কোথা থেকে গেল? 25 তারিখ ওনারা নিয়ে গেল ওই সাইকেল কপি চিরাঙে গেল। ওনারা যেগুলা একটা জিনিস বেলাল মোহাম্মদের কথা, যেমন বলছি আপনি বেলাল মোহাম্মদের কথা আপনি বলছেন তো, সন্দীপের ভালো। শেখ মুজিবের সবচাইতে ঘনিষ্ঠ সহচর তাজউদ্দিন আহমেদ, তিনি গেলে উনি ঘোষণাটা দিতে পারেন নাই কেন? এবং তার মেয়ের লেখা, আপনি যেমন বললেন বেলাল মাহমুদ বলছে এখানে এসে, তার মেয়ে কি নিউ ইয়র্কে এসে সাক্ষাৎ দিয়েছে, সেমিনার করে নাই? করে, কিন্তু তার মেয়ের কথাবার্তা সে এবং তাজউদ্দিন তো কোনোদিন এই ধরনের কথা বলেন নাই। আমাদের প্রাইম মিনিস্টার মরহুম তাজউদ্দিন সাহেব এয়ার কমান্ডার, বাংলাদেশের ডেপুটি চিফ কমান্ডার অফ দি মুক্তিযোদ্ধা ফোর্সেস, সে বলল কোথায় গেল? আমরা কথা বলছি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। সেই ভাবে স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে একটি দুইটি ধারা চলছে, স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতার চেতনা, এই
কালে কালে সেটি চলে আসছে, আজকেও আলোচনার বিষয়গুলো সেভাবেই আগাচ্ছে, কিন্তু আমরা এইভাবে কি কতদিন আগাবো? সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই প্রশ্নটি আছে। দর্শক, আমরা এই বিষয়গুলো নিয়ে দুজনকেই প্রশ্ন করব। আরও একটি ছোট্ট বিরতির পর সঙ্গেই থাকুন। ওজন পার্কে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র 101 অ্যাভিনিউতে গ্লোবাল এয়ার সার্ভিস ও গ্লোবাল মাল্টি সার্ভিসে আসুন। গ্লোবাল মাল্টি সার্ভিসে পাচ্ছেন নোটারি পাবলিক, ইমিগ্রেশন, ইন্স্যুরেন্স, ইনকাম ট্যাক্সেস, বিজনেস অ্যান্ড পেরোল, accounting and financial consultings, corporation partnership, state planning, wills and trusts. Free consultation for any kind of business dealing. Phone 718-785-2720. Global Air Service. ট্রাভেল ব্যবসায় দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে গ্লোবাল এয়ার সার্ভিস আপনাকে দিচ্ছে নিরাপদ এবং ঝামেলামুক্ত আকাশ ভ্রমণের সুযোগ। আমরা ওমরা ভিসা, হোটেল ও টিকিট সহ প্যাকেজ করে থাকি। কল নাও 718-296-8996, 718-296-8787, 7601 101 Avenue, Ozone Park, New York 11416. দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের টাইম পলিটিক্স অনুষ্ঠান। আমি দুজন অতিথির সঙ্গে আছি, আলোচনা হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে। সঙ্গে আছেন বহির্বিশ্ব বিএনপির সভাপতি এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, এবং আছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং মুক্তিযোদ্ধা শরাফ সরকার। আমি শরাফ সরকার, আপনার কাছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে যে প্রশ্নটি করতে চাই, আলোচনা বিরতির আগে যেভাবে চলছিল মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ এবং চেতনা বিরোধী, এই যে দুটি ধারা, এক পক্ষ বলছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আরেক পক্ষ বলছে মুক্তিযুদ্ধের চেতনায় তারা বিশ্বাস করে না, এবং দুটি পক্ষই বাংলাদেশে শক্তিশালী, সেটি আপনাদের কথাই বেরিয়ে আসছে। কারণ মুক্তিযুদ্ধ বিরোধীরাও বাংলাদেশে এখন অনেক নাশকতা করছে বলে আপনারা বলছেন। যদি শক্তি না থাকতো তাহলে তারা নাশকতা করতে পারতো না। কিন্তু এই ধারাটা কতদিন চলবে? এটির শেষ কোথায়? সাকি, আপনি বুঝবেন যে কোনো কিছুতেই আপনার আজকের বাংলাদেশ, আমরা যে চিন্তা চেতনায় বাংলাদেশকে চিন্তা করব, আমাদের সেই সময়কার ত্যাগ কিংবা শত শহীদের রক্ত এবং মা বোনদের ইজ্জত, সেই বাংলাদেশ আমরা চাবো। বাংলাদেশ যেন পরবর্তী প্রজন্মের জন্য একটা, আমাদের যে স্বপ্ন ছিল সেই সত্যিকারভাবেই এই অর্থনৈতিক মুক্ত, শোষণমুক্ত বাংলাদেশ হবে, সেই বাংলাদেশকে আমরা রেখে যেতে চাই আমাদের প্রজন্মের জন্য। আমি মনে করি সেই লক্ষ্যেই কাজ করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধের চেতনার মানুষরা যেভাবে কাজ করবে, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধীরা সেটা করবে না। সেটা তো স্বভাবতই সেটা আসে। আমাদের জন্য আমাদের যে দরদ থাকবে, যারা এই বিনির্মাণে যারা কিছুটা ন্যূনতম অংশগ্রহণ করে নাই, যারা তখন এটা বিরোধী ছিল, তাদের সেই ত্যাগ, সেই চিন্তা থাকবে না। আপনি দেখেন এই গত কয়েক বছরে বাংলাদেশের যে অগ্রগতি, বিভিন্নভাবে যে অগ্রগতি হয়েছে, এটা বিভিন্ন খাতে, এটার অস্বীকার করার মতো না। বাংলাদেশে আজকে দেখেন, আমি কিছুদিন আগেও দেশে গেলাম, সাধারণ মানুষের যে উন্নতি, কৃষকদের যে উন্নতি, সেটা আমার কাছে সত্যি কথা কি ভালো লাগে। আমি জানি যে এর ভিতরে অনেক প্রবলেম আছে, অনেক বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা আছে, অনেক দুর্নীতিগ্রস্ত লোক এখনও আমাদের সমাজে রন্ধে রন্ধে আছে। এরপরেও সাধারণভাবে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের অর্থনীতি আজকে সত্যিকারভাবে সারা পৃথিবীতে ঈর্ষণীয়। বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতে আজকে এটা সুবিন্যস্তভাবে বেড়ে যাচ্ছে। আপনি ওষুধ শিল্প, পোশাক শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, আজকে দেখেন বাংলাদেশের RFL এর জিনিস পশ্চিমবঙ্গে বিক্রি হয়, সারা ভারতবর্ষে বিক্রি হয় আর RFL এর জিনিস। আরে আমি জর্জিয়ার সাভানায় প্রাণ ফ্রুট জুস খাইছি। আজকে আফ্রিকার মার্কেটে, আফ্রিকাতে বাংলাদেশের বিভিন্নভাবে বাংলাদেশের পণ্য সারা পৃথিবী যাচ্ছে, সেটা দেখে আমাদের বুক ভরে যায়। বাংলাদেশের অর্থনৈতিক
সমৃদ্ধি হোক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, সাধারণ মানুষরা ভালো থাকুক। আমাদের যে চিন্তা চেতনার যে বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধের সময় স্বপ্ন দেখতাম, সেই বাংলাদেশ ঘুরে দাঁড়াক, আমাদের সুষ্ঠু রাজনীতি আসুক, রাজনীতিতে যারাই ভালো কাজ করবে তারাই আসবে, সেটাই নিয়ম। কিন্তু এই যে 20-25 বছর যাবত আমরা ধারাবাহিক যে আন্দোলন দেখছি, একটাই প্রবলেম হচ্ছে রাজনীতিতে স্বাধীনতার যে বিশ্বাস করে না যে গ্রুপটা আর কি, যে শক্তিটা, তারা বিভিন্নভাবে ঘাপটি মেরে আমাদের এই রাজনৈতিক দলগুলির আড়ালে কাজ করে, এদেরকে ম্যানিপুলেট করে, এদেরকে অর্থায়ন করে, এরা তাদের স্বার্থ ফায়দা হাসিল করার জন্য কাজ করছে। এটা এদেরকে বুঝতে হবে। সরকার তো এখন যুদ্ধাপরাধীদের বিচার করছে, বিচার যদি হয়ে যায় যুদ্ধাপরাধীদের, সব যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া, এটা দীর্ঘদিনের প্রক্রিয়া, বিচার হোক। আমি মনে করি তাহলেই আগামী প্রজন্ম এবং আমরা যারা মনে করব যে যারা স্বাধীনতা যুদ্ধে মারা গেছিল এবং আমাদের যে অপবাদ যে আমরা যে কষ্ট নিয়ে মানুষরা বাস করে, সেই জিনিসটা পরিষ্কার হবে এবং আমরা মনে করব বাংলাদেশ সত্যিকারভাবেই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ হবে, অর্থনৈতিক মুক্ত বাংলাদেশ, সুস্থ রাজনীতির গণতান্ত্রিক বাংলাদেশ হবে, সেটাই আশা করব। চিহ্নিত যাদের যেসব যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, আপনারা জানেন যে বিভিন্ন জেলা শহরেও যারা যুদ্ধাপরাধী, যারা শান্তি কমিটিতে ছিলেন, তাদেরকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে, বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে। এইসব যুদ্ধাপরাধীদের যদি বিচার সম্পন্ন হয়ে যায়, তাহলে কি এই যে বিতর্ক, বাংলাদেশে আর স্বাধীনতা বিরোধী কেউ থাকবে না, আমরা একটি চেতনায় আমরা এগিয়ে যাব? আপনার কি মনে হয়? আমরা সেটাই প্রত্যাশা করি। আমি মনে করি যারা সত্যিকারভাবে অপরাধী তাদের বিচার হোক এবং বাংলাদেশের অর্থনৈতিক আগায় যাক, রাজনীতির সুস্থ ধারা আসুক এবং যারা পিছন থেকে এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য কাজ করে, সেই মুক্ত বাংলাদেশ এবং সেই রাজনীতি মুক্ত বাংলাদেশ আসুক। আজকে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বন্ধ হোক এবং রাজনীতিতে পালাবদল থাকবেই, গণতান্ত্রিক সিস্টেম এটা থাকবেই, কিন্তু সুস্থ রাজনীতি, সবার চিন্তা থাকবে একটাই, সবার আগে দেশ এবং মানুষ, সেটি রাজনীতিতে আমরা কাজ করব, সেই প্রত্যাশা করি। প্রশ্নটি করেছিলাম যে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা বিরোধী, এই আর একটা জিনিস আপনারা একটু বুঝতে হবে যে মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ বলে যে একটা জাতিকে স্বাধীনতার 42-43 বছর পরে দ্বিধা বিভক্ত করে দেওয়া হচ্ছে, এইটার ফল শুভ হবে না। দেখেন, গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়েছিল কেন? যুদ্ধ অপরাধের বিচার নিশ্চিত করার জন্য না? গণজাগরণ মঞ্চরে মাইরে ভাঙিয়ে ওইখান থেকে খেদাইছে কে? কারা খেদাইছে? বিএনপির কোন ক্যাডার, শিবিরের কোন ক্যাডার না? আওয়ামী লীগের পুলিশ পিটায় ভেঙে ওইখান থেকে বাইর করছে তাদেরকে। বিচারের দেখেন, আপনি একটা উদাহরণ দেন, আমি বিএনপির রাজনীতি ছেড়ে দিব। কোন যুদ্ধাপরাধীর বিচারের পরে, তাদের ফাঁসি হওয়ার পরে জামাত যে হরতাল ডাকছে, তার একটি হরতালে বিএনপি সমর্থন দিছে দেখান, আমি রাজনীতি ছেড়ে দেব। আপনি একটি বিচারের রায়ের বিরুদ্ধে বিএনপি একটা কথা বলছে, আপনি দেখেন, আমি রাজনীতি ছেড়ে দেব। এবং আপনি আজকে দেখেন যে বিচার দেখেন, আপনি যত রকমে বলেন, বাংলাদেশে যদি একজনের অবশ্য একটা টার্ম ঠিক করে নেই, কোন যুদ্ধাপরাধীর বিচার হইতেছে না, এটার বিচার হইল যুদ্ধকালীন সময়ে মানবতা বিরোধী যারা, তাদের বিচার হচ্ছে। যুদ্ধাপরাধী যাদের ছিল তাদের শেখ মুজিব তখন ছেড়ে দিয়ে গেছে 195 জনে। না, লাস্ট কথাটা হইল, বাংলাদেশে যদি একজন লোকের যুদ্ধাপরাধের যদি ফাঁসি হওয়া দরকার হয়, যদি জাস্টিফাইড, যদি 90% লোকরে মনে করেন গোলাম আজমের ফাঁসি হওয়া উচিত ছিল, তার তো হইল না, কারণ আন্ডারহ্যান্ড ডিল হয়েছে, তাকে ফাঁসি দেওয়া যাবে না। আপনি দেলোয়ার রাজাকার বললেন, দেলোয়ার হোসেন সাইদিরে বললেন, পুরা বরিশাল পটুয়াখালী মেসাকার করে ফেলছে, তারে তো ফাঁসি দিলেন না, রেখে দিচ্ছেন, কারণ তলে তলে ডিল হইতেছে। শুনেন, বাংলাদেশে অত্যাচারী অন্যায়কারীর বিচার হবে ন্যায়নীতিকভাবে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধের বিচার হবে, এটা আমরা চাই। মানবতা বিরোধী অপরাধের বিচার বিএনপি চায়, কিন্তু এইটাকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, দেখেন আওয়ামী লীগের আগে একবার ক্ষমতায় ছিল, এরপরে দ্বিতীয়বার ক্ষমতায় ছিল, আপনি জামাতকে এত কিছু তো বলার দরকার নাই। বাংলাদেশে ধর্মীয় রাজনীতি একসময় নিষিদ্ধ ছিল, আপনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে জামাতকে নিষিদ্ধ করে দেন, করেন না তো। এই যে আপনার নিজের লোকরা মানববন্ধন করতেছে সব জায়গায়, সেদিনও দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার লোক জাতিসংঘের সামনে যে জামাতের বিরুদ্ধে
এগুলো তো করার দরকার নাই। আপনি তো বলতেছেন জামাত স্বাধীনতা বিরোধী, জামাত স্বাধীনতার শত্রু, প্রুভেন এনিমি। আপনি একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তাদেরকে বন্ধ তো করেন না। যেই আমাদের কাছে থেকে ছেড়ে দেব তখন ওইটাকে নিয়ে খেলার জন্য আপনি আবার হাতে নিছেন। যখন বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে তখন তো তাদের নিছিলেন। অতএব আমি বলতেছি ওনার সঙ্গে একটা কথার সঙ্গে একমত হওয়ার জন্য আমি লাস্ট স্টেটমেন্ট, সেটা হলো তো দেখেন, ব্লেম গেম আমরা প্রত্যেকে করতে পারবো, কিন্তু বাংলাদেশ 16 কোটি বাংলাদেশি ভাই বোনদের দেশ। আমরা মাত্র কিছু লোক বিদেশে চলে আসছি, 16 কোটি লোক দেশে আছে, আমাদের আত্মীয় স্বজন পিছে ফেলে আসছি। আমরা অবশ্যই প্রবাসে থেকে চাই, যে রাজনীতি করি, বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক মানবাধিকার বিচার বিভাগের স্বাধীনতা সহ একটা সুন্দর মাতৃভূমি হোক, যেখানে শান্তি বিরাজ করবে, যেখানে কেউ কাউরে পুড়ায়ও মারতে হবে না, অথবা কোনো মায়ের কোল থেকে ছেলেকে ছিনে এনে 20টা গুলি করে হত্যা করতে হবে না, ট্রাকের তলে ছেলেকে ফেলে পিষে দিয়ে বলতে হবে না যে মারা গেছে। কোনোটাই ভালো না। আমরা শান্তি চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার কাছ থেকে আমরা সর্বশেষ শুনবো, আমাদের সময় হাতে কম। আমি মনে করি লাস্ট লতিফ ভাই বললেন যে কথাগুলি, রাজনীতি হবে মানুষের জন্য, দেশের জন্য, সেই সুস্থ রাজনীতি হওয়া উচিত। এবং কোনোভাবেই বাংলাদেশকে অগ্রযাত্রা যারা পিছিয়ে দিতে চায় আমরা থাকবো না। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম সুন্দর সুস্থ এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ এবং একটা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, যেই চেতনায় আমরা আমাদের যৌবনকাল আমরা চিন্তা করেছি। এই লতিফ ভাই আজকে কথাগুলি বললেন যে উনিও একমত যে বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশের মানুষ এইভাবে আজকে যে মানে নৃশংসভাবে মানুষকে পুড়িয়ে মারছে, সেই রাজনীতি বাংলাদেশে থাকবে না। এবং মার্কোল থেকে ছেলেরা যে কোনো অন্যায় থাকবে না, 20 গুলি করে মেরে ফেলা থাকবে না, এটাও থাকবে না। সুস্থ রাজনীতি থাকবে। এবং আমরা প্রত্যাশা করব যে বিএনপির বোধোদয় আসবে, তারা আগামীতে এই ধরনের বোধোদয়টা দুই দলেরই চান, কারণ তা না হলে আমি আমার কথা বলতে দেন, আমাদের শেষ করতে হবে। তো বোধোদয় হইতে হবে, বোধোদয় যে কোনো সুস্থ রাজনীতি ভাবে চলবে, হয় এক দল বোধোদয় হয়ে তো পারবে না। বাংলাদেশে সুস্থ রাজনীতি থাকবে, সেটাই আমাদের প্রত্যাশা। এবং আগামী দিনে আমরা মনে করি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটা সুস্থ ধারা এবং বাংলাদেশের অগ্রযাত্রা, বাংলাদেশকে একটা মধ্যমায়ের দেশ থেকে আমরা একটা উন্নত দেশে পরিণত করতে পারবো, সেই প্রত্যাশায় আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ এবং আবারও ধন্যবাদ আব্দুল লতিফ সম্রাট, আপনাকেও। দর্শক, যে কথাগুলো দুজন অতিথি সর্বশেষ টেনেছেন, যে সবাই চায় দেশের উন্নয়ন, দেশের শান্তি, এখানে জ্বালাও পোড়াও হবে না, এখানে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড হবে না, গণতান্ত্রিক একটি বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশের প্রতিটি মানুষ। তেমনি বাংলাদেশের প্রতিটি মানুষের মতো যে 1 কোটি কিংবা তারও বেশি মানুষ প্রবাসে বাস করছেন, তারাও একই রকম প্রত্যাশা করেন। এই প্রত্যাশা, এই দাবিটুকু বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বুঝতে সক্ষম হবেন, বাংলাদেশকে উদ্ধার করবেন, বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন। একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি হবে, যে বাংলাদেশে আর কোনো বিভাজন থাকবে না। এই প্রত্যাশা রেখে আজকের টাইম পলিটিক্স এখানেই শেষ করছি। কাল একই সময় আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সরাসরি অনুষ্ঠান নিয়ে টাইম পলিটিক্সে। সঙ্গে থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।